আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এই করোনার ক্রান্তিকালে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সাথে আসছি সুমাইয়া হোসেন, নতুন ভবন দিবা শাখা। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে। আর যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তরঙ্গ ও শব্দ। মূলত আজ আমরা তরঙ্গ সম্পর্কিত যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে সরলছন্দিত স্পন্দন, তরঙ্গ, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের যে প্রকারভেদ সেই প্রকারভেদের পার্থক্য, তরঙ্গ সম্পর্কিত কিছু রাশি, যে রাশিগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই রাশিগুলো সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসো শুরু করি আমাদের মূল আলোচনা। প্রথমে আমরা যেটা আজকে পড়ব সেটি হচ্ছে সরলছন্দিত স্পন্দন। সরলছন্দিত স্পন্দনটা বললেই আমরা প্রথমে যে জিনিসটা আমাদের চোখে ভাসে, অর্থাৎ যে কোনো একটি কম্পমান বস্তু, অর্থাৎ সংজ্ঞাটিকে যদি আমরা এইভাবে বলি, যে কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরল রৈখিক হয়। এখানে একটি কথা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, সেটি হচ্ছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন। পর্যাবৃত্ত কথাটা বলতে আমরা কি বুঝি? পর্যাবৃত্ত বলতে মূলত আমরা বুঝি পর্যায়ক্রমে যেটা সংঘটিত হচ্ছে, অর্থাৎ কোনো চলমান বা কোনো কম্পমান বস্তুকণা একটি নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে কেন্দ্র করে একই দিক যদি বারবার অতিক্রম করতে থাকে তখন আমরা তাকে পর্যাবৃত্ত গতিসম্পন্ন যে কোনো কণা বলে থাকি। তাহলে আসল সংজ্ঞাটা দেখে কি, যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরল রৈখিক হয় অর্থাৎ সোজা হয় এবং এর ত্বরণ সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক হয়। এখানে তোমাদের কাছে আরেকটিও নতুন ওয়ার্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থান হচ্ছে একটি নির্দিষ্ট লেভেলে যেই কণাগুলো স্থির অবস্থায় থাকে সেটাকে আমরা মূলত সাম্যাবস্থা বলে থাকি। অর্থাৎ কণাগুলো সাম্যাবস্থায় এর ত্বরণ থেকে সরণের সমানুপাতিক হয় এবং এর দিক সবসময় সাম্যাবস্থান অভিমুখী হয়। অর্থাৎ কণাগুলি যদি সবসময় সাম্যাবস্থানের দিকে যায় তখন আমরা সেই গতিকে বা সেই কণার গতিকে বলে থাকি সরলছন্দিত স্পন্দন। তাহলে তোমাদের কাছে সংজ্ঞাটি খুবই ক্লিয়ার। এছাড়া এই সরলছন্দিত স্পন্দনের উদাহরণগুলো যদি দেখো তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। যেমন 1 নম্বর উদাহরণ হচ্ছে কম্পমান সরু শলাকার গতি, সরল দোলকের গতি, এবং 3 নম্বর হচ্ছে তাপ ইঞ্জিনের সিলিন্ডারের পিস্টনের গতি। সরল দোলকের গতিটা হচ্ছে কি, খ নাম্বার দেখো এই উদাহরণটা, আমরা যে কোনো একটা অবস্থান থেকে একটা তারের মাধ্যমে যদি যে কোনো একটা দোলককে ঝুলিয়ে দেই, দোলকটাকে যদি তুমি একবার ডান দিকে নাও আরেকবার বাম দিকে যদি নাও তখন সেই দোলকের যে উদাহরণটা আমরা দেখব সেই উদাহরণটাই হচ্ছে আমাদের সরলছন্দিত স্পন্দনের একটি সুন্দর উদাহরণ। এছাড়া দেখো কেউ যদি তোমাকে প্রশ্ন করে এই সরলছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো কী কী, তুমি দেখো এই সংজ্ঞাগুলো থেকেই কিন্তু বৈশিষ্ট্যগুলো খুব সহজেই নির্ণয় করতে পারবে। 1 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা কি দিতে পারি, দেখো সরলছন্দিত স্পন্দনের 1 নম্বর বৈশিষ্ট্যটা আমরা দিতে পারি, এটি হচ্ছে একটি পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে সংঘটিত হবে। আচ্ছা, যেমন প্রথমে আমরা দিতে পারি এই গতিটা হচ্ছে কি হবে, সরল রৈখিক হবে, সরল রৈখিক হবে। খ নাম্বার আমরা বলতে পারি অবশ্যই সেটা সংঘটিত হবে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে। গ আমরা কি বলতে পারি, এর ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক বা সরণ সবসময় ত্বরণের সমানুপাতিক। ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক। এবং আরেকটি বৈশিষ্ট্য কিন্তু তোমরা এখানে দিতে পারো, সেটা হচ্ছে সবসময় কণাগুলো সাম্যাবস্থান অভিমুখী। তাহলে আমরা খুব সহজে সরলছন্দিত স্পন্দনের 3টি বা 4টি বৈশিষ্ট্য পেয়ে গেলাম। আশা করি সরলছন্দিত স্পন্দন তোমাদের সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপরে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গ বলতে আমরা কি বুঝি? তরঙ্গ বললে আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হচ্ছে পানির ঢেউ। পানির ঢেউ হচ্ছে এক প্রকার তরঙ্গ। এছাড়া আমি যে কথা বলছি এটাও কিন্তু এক ধরনের তরঙ্গ, যেটাকে আমরা শব্দ তরঙ্গ
বলে থাকি। তুমি যদি পুকুরের সামনে পুকুরে যদি একটি ঢিল ফেলো, তখন সেক্ষেত্রে কি দেখবে, যেখানে ঢিলটি পানির মধ্যে ছুঁড়ে ফেললে সেখানে চারপাশে কতগুলো ঢেউয়ের সৃষ্টি হলো, অর্থাৎ যেটা মূলত তরঙ্গ। ঢেউগুলো যত দূরে যাবে, ঢেউগুলো আস্তে আস্তে ততই আকারটা ছোট হয়ে আসবে। তাহলে দেখো তরঙ্গের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, যে পর্যাবৃত্ত আন্দোলন, এটাও কিন্তু সরলছন্দিত স্পন্দনের মতো একটা পর্যাবৃত্ত আন্দোলন বা পর্যাবৃত্ত কম্পনের ক্ষেত্রে বা পর্যাবৃত্ত কোনো কম্পন সম্পন্ন কণার ক্ষেত্রে কিন্তু সংঘটিত হয়। অর্থাৎ যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের সাহায্যে, অবশ্যই এখানে মাধ্যম লাগবে যেটা জড় মাধ্যমের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে শুধুমাত্র শক্তিটা সঞ্চালিত করে, বাট কণাগুলো কিন্তু কখনো স্থানান্তরিত হয় না, কণাগুলো তাদের নিজস্ব জায়গায় অবস্থান করে, তাকে আমরা তরঙ্গ বলে থাকি। এটার একটা সুন্দর উদাহরণ আমি তোমাদের দিতে পারি। ক্লাসে যদি তোমরা যে কোনো একটা বেঞ্চে 7 জন বা 8 জন যদি একসাথে বসে থাকো, একজন যদি তোমাদের কোনো বন্ধু এসে একজনকে ধাক্কা দেয়, তাহলে সে গিয়ে পাশের জনের সাথে ধাক্কা খাবে, আবার পাশের জন গিয়ে আবার তার পাশের জনের সাথে গিয়ে ধাক্কা খাবে। অর্থাৎ প্রত্যেকে কেউ কিন্তু তার জায়গা থেকে নড়ছে না, কিন্তু একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, আরেকজন আবার তার পাশের জনকে ধাক্কা দিচ্ছে। এখন এদেরকে যদি প্রত্যেককে আমি এক একটা কণা মনে করি, অর্থাৎ কণাগুলো তাদের নিজস্ব অবস্থানেই বসে আছে, কিন্তু প্রত্যেকে কি করতেছে, শক্তি সঞ্চারিত করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের তরঙ্গের মূলত সংজ্ঞা। আচ্ছা, এখন আসো, তরঙ্গ আমি আগেই বলেছি যে কোনো একটা জড় মাধ্যমের সাহায্য নিয়ে কিন্তু সে এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হতে পারে। এই যে জড় মাধ্যমের উপস্থিতির কারণে তরঙ্গটা হচ্ছে দুইটা ভাগে আমরা অবশ্যই ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ এবং আরেকটি হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। আচ্ছা, এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে আর তাড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে আমি আগে বলেছি, আমি এটা ভাগ করছি হচ্ছে মাধ্যমের উপস্থিতির ক্ষেত্রে। এই যে তাড়িৎচুম্বক তরঙ্গ, এখানে খুব ভালোভাবে মনে রাখবে, এখানে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না। অর্থাৎ দেখো, এই যে সূর্যটা আমাদের পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু আমরা এই সূর্যটা থেকে কি পাচ্ছি, আলোক শক্তি পাচ্ছি, তাপ শক্তিও পাচ্ছি। সেটা কিভাবে পাচ্ছি, এই যে তাড়িৎচুম্বক তরঙ্গ আকারে পাচ্ছি। এই যে আমরা সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছি, তাও আমরা তাপ পাচ্ছি, সূর্য থেকে আলো পাচ্ছি, সেখানে কি মাঝখানে কোনো আমাদের মাধ্যম আছে? অবশ্যই কোনো মাধ্যম নেই। তাহলে আমরা সেটাকে কি বলতে পারি, তাড়িৎচুম্বক তরঙ্গ বলতে পারি। তাহলে এটা হচ্ছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আলোক তরঙ্গ এবং তাপ তরঙ্গ। এরপরে দেখো, যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে যেখানে অবশ্যই তোমার মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যমের প্রয়োজন হয়, যেমন আমি এই যে পানির তরঙ্গ, তোমরা যে পানির মধ্যে একটি ঢিল ছুঁড়ে যে ঢেউয়ের তৈরি করলে, এই যে এই ঢেউটা যে আমরা তৈরি করলাম, এখানে মাধ্যম হিসেবে কে কাজ করছে? অবশ্যই পানি, ঠিক আছে? বা আমি তোমাদের সাথে কথা বলতেছি, এখানে হচ্ছে শব্দ তৈরি হচ্ছে, এখানে অবশ্যই বায়ু একটা মাধ্যম হিসেবে কাজ করছে। তাহলে আমরা যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে উদাহরণ হিসেবে দিতে পারি পানির মাধ্যম এবং শব্দের মাধ্যম। এরপরে আসো, যে ব্যাপারটা নিয়ে আমরা বা যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। তরঙ্গের সংজ্ঞা দিয়েই কিন্তু আমরা তরঙ্গের বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য, মাধ্যমের কণার স্পন্দন গতির ফলে তরঙ্গ সঞ্চালিত হয়। অবশ্যই কণাগুলো যদি নিজস্ব অবস্থানে যদি কম্পিত না হতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো তরঙ্গ তোমার উৎপন্ন হবে না। তাহলে অবশ্যই তরঙ্গ হওয়ার জন্য আমাদের কি করতে হবে, মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতি অবশ্যই লাগবে। তবে সেক্ষেত্রে কণাগুলো কিন্তু কোনো স্থানান্তরিত হয় না, অর্থাৎ কণাগুলো নিজস্ব অবস্থানেই থাকে, জাস্ট নিজস্ব অবস্থানে বসে তারা কম্পিত হতে থাকে বা কাঁপতে থাকে এবং পাশের কণাকে তারা শক্তি সঞ্চালিত করতে থাকে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, দেখো, তরঙ্গ বেগ মাধ্যমের কণাগুলোর স্পন্দন বেগের থেকে সম্পূর্ণ আলাদা। এই যে আমরা যে তরঙ্গটা যে উৎপন্ন হচ্ছে বা তরঙ্গটা তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু মাধ্যমটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যেমন দেখো, বায়ু মাধ্যমে তোমরা সবাই জানো শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা অবশ্যই হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়।
এটা হচ্ছে বায়ু মাধ্যমে। এরপরে পানি মাধ্যমে শব্দের বেগ তোমরা জানো, সেটাও হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1450 মিটার পার সেকেন্ড। এরপরে আসো লোহা মাধ্যমে শব্দের বেগ 5130 মিটার পার সেকেন্ড। এখানে আমি 3টা মাধ্যম উল্লেখ করেছি, একটা হচ্ছে বায়ু, আরেকটা হচ্ছে পানি বা তরল, আরেকটা হচ্ছে লোহা বা কঠিন মাধ্যমে, আর বায়ু হচ্ছে এখানে গ্যাসীয় মাধ্যম হিসেবে কাজ করছে। তাহলে এখানে দেখো সবচেয়ে বেশি তোমার শব্দের বেগটা কোন মাধ্যমে আছে? কঠিন মাধ্যমে আছে। এরপরে আছে পানি বা তরল মাধ্যমে, আর এরপরে আছে হচ্ছে গ্যাসীয় বা বায়ু মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারি? কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল মাধ্যমে শব্দের বেগ তারপরে কম, এরপরে বায়ু মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগটা হচ্ছে আরও অনেক কম। তাহলে এখানে দেখো মাধ্যমটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার হচ্ছে সকল তরঙ্গই শক্তি ও তথ্য সঞ্চারিত করে। এটা আমি অনেক আগেই তোমাদেরকে বলেছি, সকল তরঙ্গই শক্তি এবং তথ্য সঞ্চারিত করে। যেমন বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ থেকে আমরা কি পাই? আমরা যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যটা কি করতে পারি? আদান প্রদান করতে পারি, বা তথ্যটা হচ্ছে সঞ্চারিত করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের মূলত তরঙ্গের বৈশিষ্ট্য। এখন হচ্ছে তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গকে মূলত 2টা ভাগে ভাগ করা যায়। দেখো 2টা ভাগ কি? তোমাদের কাছে এখন হয়তো বা প্রশ্ন রাখতে পারে, একটু আগে আমি বলেছিলাম তরঙ্গের হচ্ছে 2টা ভাগ, যেটা মাধ্যমের উপস্থিতির ক্ষেত্রে, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ আর একটা হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গ। এখন আসো তরঙ্গকে মূলত 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে অল্টারনেটিভ নামগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা নাম হচ্ছে আর তরঙ্গ, যেটা তোমাদের অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হয়তো বা পরীক্ষার সময় অনুপ্রস্থ না লিখে আর তরঙ্গটাও দিয়ে দিতে পারে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা নাম হচ্ছে লম্বিক তরঙ্গ। আচ্ছা, এখন আসো এই অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে বা আর তরঙ্গ নিয়ে আগে তোমাদের সাথে আলোচনা করে নিই। অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গের উদাহরণ হিসেবে তোমরা এখানে 3টা উদাহরণ দেখতে পারো, যেটা হচ্ছে 1 নাম্বার পানি তরঙ্গ, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ। ঠিক আছে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, পানি তরঙ্গ, বেতার তরঙ্গ, আলোক তরঙ্গ, এই 3টা হচ্ছে উদাহরণ। এখন আসো আমি একটা পানির তরঙ্গ তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমি একটা পানির তরঙ্গ আঁকলাম। এখন অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গটার সংজ্ঞাটা আগে আমি তোমাদেরকে একটু বলে নিই। যেই তরঙ্গটা মাধ্যমের কণাগুলোর দিকের সাথে সমকোণে বা 90 ডিগ্রি কোণে অগ্রসর হয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে পানির তরঙ্গ, বা তাকে আমরা বলে থাকি অনুপ্রস্থ তরঙ্গ। আর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পানির তরঙ্গটাই হচ্ছে এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এটা দেখো কিভাবে 90 ডিগ্রি কোণে আছে। এই যে দেখো, আমি এখানে একটা তরঙ্গ আঁকলাম। এই তরঙ্গের উপরের যে অংশটা সেটাকে আমরা বলি তরঙ্গ শীর্ষ, আর নিচের যে অংশটা সেটাকে আমরা বলে থাকি তরঙ্গ পাদ। তাহলে এই তরঙ্গ শীর্ষ আর তরঙ্গ পাদ, এই যে এদের মাঝখানে যদি আমি একটা লম্ব অঙ্কন করি, অর্থাৎ প্রত্যেকটা তরঙ্গের ক্ষেত্রে দেখো এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, তাহলে আমরা সংজ্ঞাটা খুব সহজেই বুঝতে পারলাম। অর্থাৎ যে তরঙ্গটা মাধ্যমের দিকের সাথে বা মাধ্যমের কণাগুলোর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা সমকোণে সঞ্চালিত হয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, তাহলে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের উদাহরণ হচ্ছে 2টা, একটা হচ্ছে শব্দ তরঙ্গ এবং আরেকটা হচ্ছে স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ। স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ। আচ্ছা, এখন দেখো একটা স্প্রিংকে তুমি যদি একটা নির্দিষ্ট অবলম্বনের মাধ্যমে রেখে যদি ঝুলিয়ে দাও, তখন সেক্ষেত্রে কী হবে? স্প্রিংটার কিছু অংশ হবে সংকুচিত আর কিছু অংশ হবে প্রসারিত। তাহলে আমরা বুঝতে পারি যে একটি স্প্রিংয়ের তরঙ্গটাই হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। দেখো একটা চিত্রের সাহায্যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা তাহলে আমার প্রসারণ
এবং এটা হচ্ছে আমার সংকোচন। তাহলে একটা স্প্রিংয়ের তরঙ্গের ক্ষেত্রে বা স্প্রিংয়ের সংকোচন প্রসারণের ক্ষেত্রে যেটা আমাদের অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ হিসেবে কাজ করতেছে, তাহলে এখন দুইটা উদাহরণ তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এক নম্বর পার্থক্য যেটা, সেটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গের ক্ষেত্রে সংজ্ঞাটা আমি বলে নিই আগে। যে তরঙ্গটা মাধ্যমের কণার দিকের সাথে সমকোণে থাকে সেটাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ, আর যেটা সমান্তরালে বা সোজাভাবে থাকে যেমন এটা, সেটা হচ্ছে আমাদের কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গপাত উৎপন্ন হয়, যেটা একটু আগে আমি চিত্রের সাহায্যে দেখিয়েছিলাম। আর অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের ক্ষেত্রে একটা সংকোচন এবং একটা প্রসারণ হচ্ছে সেখানে থাকে, অর্থাৎ অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গটা একটা সংকোচন আর একটা প্রসারণ নিয়ে থাকে। এই হচ্ছে আমাদের মূলত তরঙ্গের প্রকারভেদের পার্থক্য। এখন আসো আমরা তরঙ্গ সম্পর্কিত কিছু রাশি নিয়ে আলোচনা করব। তার আগে আসো আমি একটি অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গের চিত্র এঁকে নেই, তাহলে প্রত্যেকটা রাশি বোঝানো অনেক সহজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা পানি তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। আমরা যেটা নিয়ে আলোচনা করব প্রথমে 1 নাম্বার, সেটা হচ্ছে পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দন হচ্ছে কোনটা? দেখো আমি আগেই বলেছিলাম, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর এটা হচ্ছে তরঙ্গ পাত। তাহলে এই যে দেখো একটি তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গপাত, এই যে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত এই দুইটি মিলেই কিন্তু আমাদের একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়। অর্থাৎ এখান থেকে একটি নির্দিষ্ট কণা যাত্রা শুরু করে এখানে গিয়ে আবার যদি এই নির্দিষ্ট যাত্রাটাতে যদি সে আবার এসে ফিরে আসে, তখন সেখানে আমরা বলি একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে। তাহলে পূর্ণ স্পন্দনটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পর্যায়কাল, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি টাইম পিরিয়ড। অর্থাৎ একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলি পর্যায়কাল বা টাইম পিরিয়ড, অর্থাৎ যেটাকে আমরা টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করে থাকি। এরপরে হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা ইংরেজিতে বলে থাকি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এবং যেটাকে প্রকাশ করা হয় এফ দিয়ে। কম্পাঙ্ক হচ্ছে কি? তরঙ্গ সঞ্চারণকারী কুরু কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করবে সেটাকে আমরা বলে থাকি কম্পাঙ্ক। অর্থাৎ এফ সমান সমান 1/t। অর্থাৎ দেখো 1 টি এর একক বা পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/সেকেন্ড, যেটাকে আমরা বলে থাকি 1 হার্জ। এটার আরেকটা নামও আছে সাইকেল বাই সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অংশই কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 1/t, টিকে হচ্ছে টি এর একক সেকেন্ড, 1/সেকেন্ড, এটাকে আমরা বলি 1 হার্জ, সাইকেল বা সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এরপরে আসো বিস্তার। বিস্তারটা হচ্ছে তোমাদের মনে আছে একটু আগের চিত্রে আমি প্রত্যেকটা তরঙ্গের সাথে এরকম করে একটা লম্ব অঙ্কন করেছিলাম। অর্থাৎ তরঙ্গস্থিত কোনো কণা সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করে, সেটা তরঙ্গ শীর্ষের ক্ষেত্রে হোক বা তরঙ্গ পাদের ক্ষেত্রে হোক, এই যতটুকু দূরত্ব বা সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলে থাকি বিস্তার বা অ্যামপ্লিটিউড। এরপরে আসো হচ্ছে দশা। দশা বোঝানোর ক্ষেত্রে দেখো আমাদের এখানে একটা তরঙ্গ শীর্ষ, এখানে একটা তরঙ্গ শীর্ষ। এই তরঙ্গ শীর্ষটাকে যদি আমি পি ধরি এবং এই তরঙ্গ শীর্ষটাকে যদি আমি পি প্রাইম ধরি, এবং এইখানে একটা তরঙ্গপাত, এটাকে যদি কিউ এবং এটাকে যদি কিউ প্রাইম ধরি আমি, ঠিক আছে, তাহলে এই যে দেখো পি পি প্রাইম, এই যে তরঙ্গ শীর্ষ, এই যে তরঙ্গ শীর্ষ, দুইটা হচ্ছে একই অবস্থায় আছে বা একই দশায় আছে। অর্থাৎ সম্পূর্ণ একটা তরঙ্গ, তার সরণ ত্বরণ প্রত্যেকটা অবস্থাকে আমরা একত্রে বলে থাকি দশা। এরপরে আসা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে কি? তরঙ্গস্থিত কোনো কণা যদি একটি নির্দিষ্ট সময়ে যতটুকু পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, ততটুকু সময়ে তরঙ্গটা যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটুকু যে দূরত্বটা, এখানে একটা তরঙ্গ শীর্ষ আছে, তরঙ্গ পাদ আছে, এই দূরত্বটাকে আমরা বলে থাকি ল্যামডা। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি এই গ্রিক অক্ষরটা ল্যামডা দিয়ে। আর যার একক হচ্ছে যেহেতু দৈর্ঘ্য, তাহলে এটার একক হচ্ছে মিটার।
এরপরে আসো হচ্ছে তরঙ্গ বেগ। নর্মালি তোমরা সবাই জানো বেগ সমান সমান কি দূরত্ব বাই সময়, তোমরা গতি অধ্যায়ে কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলে। তাহলে তরঙ্গ বেগ হচ্ছে কি হবে, তরঙ্গ সঞ্চালিত কোনো কণা একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলে থাকি তরঙ্গ বেগ। বেগের এককটা কি আমরা আগেই পড়েছি, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সো তরঙ্গ বেগেরও একক হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা মূলত আজকের আলোচনাগুলো এভাবে শেষ করলাম। এর পরবর্তী কোনো ক্লাসে আমরা শব্দ নিয়ে আবার আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।